আসসালামু আলাইকুম, স্বপ্নের স্কুলে আপনাদেরকে স্বাগত। আজকের আলোচনার বিষয় দুর্নীতি দমন কমিশনে যে 6টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এই পদগুলোতে আপনি কোনটাতে আবেদন করবেন, কোন ধরনের যোগ্যতা লাগবে, কি ধরনের প্রশ্নের প্যাটার্ন হবে, কত ধাপে পরীক্ষা হবে, আর আপনি কোন কোন টপিকের উপর প্রিপারেশন নিলে আপনি সাকসেসফুল হতে পারবেন। আর এই সব কিছুর গাইডলাইন নিয়ে আমি আছি সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন। আপনারা জানেন যে 8ই সেপ্টেম্বর এই 6টা পদের বিপরীতে দুদক একটি সার্কুলার প্রকাশ করেছে। যে সার্কুলারের মধ্যে 6টি পদ সহকারী পরিচালক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, উপসহকারী পরিচালক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আছে কোর্ট পরিদর্শক, সহকারী পরিদর্শক, হিসাব রক্ষক এবং ক্যাশিয়ার পদ। কোন কোন পদে কতগুলো পদ রয়েছে আপনারা যদি একটু দেখেন। তার আগে আমি বলবো একটা জিনিস আপনারা মনে রাখবেন, অবশ্যই কিন্তু এই 6টা পদে কেউ আবেদন করতে পারবে না। যে কোনো একটা পদ আপনাকে বেছে নিতে হবে। বিশেষ করে বেশিরভাগই ঝামেলা হয় এডি এবং ডিএডি পোস্ট নিয়ে। কেউ যদি ডিএডিতে প্রথমে আবেদন করে ফেলেন তাহলে কিন্তু এডিতে আবেদন করতে পারবেন না। সো আপনি নির্ধারণ করেন আপনার যোগ্যতা কি আছে, আপনি কোনটাতে টিকবেন। এখন আমরা দেখব মোট কতটি পদ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী পরিচালক পদে 20 জন নিয়োগ দেওয়া হবে, উপসহকারী পরিচালক অর্থাৎ ডিএডি তে নিয়োগ দেওয়া হবে 50 জন, কোর্ট পরিদর্শকের নিয়োগ দেওয়া হবে 3 জন, সহকারী পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে 10 জন এবং হিসাব রক্ষক ও ক্যাশিয়ার 1 জন করে নিয়োগ দেওয়া হবে। কোন পদে কোন ধরনের যোগ্যতা লাগে? আপনি যদি সহকারী পরিচালকে আবেদন করতে চান তাহলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি লাগবে। আপনি যদি ডিএডির কথা চিন্তা করেন 50টা পদ রয়েছে, এটি একটি 10ম গ্রেডের চাকরি। আচ্ছা, এখানে 50টি পদে নিয়োগ দেওয়া হবে যার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি। কোর্ট পরিদর্শকের ক্ষেত্রে এখানে 3টি পদ রয়েছে যাদের প্রধান কাজই হচ্ছে কোর্টে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা, কোর্টের যে জিআরও শাখাগুলো থাকে অর্থাৎ রেজিস্টার যে মেইনটেইন করা হয়, জিআরও অর্থাৎ আলামত থেকে শুরু করে কোর্টের যত প্রসিডিউর আছে তারা কিন্তু মেইনটেইন করে। অন্যদিকে সহকারী পরিচালক এবং উপসহকারী পরিচালক যারা আছেন তারা কিন্তু ইনকোয়ারি ইনভেস্টিগেশন করে থাকে অর্থাৎ অনুসন্ধান এবং তদন্ত করে থাকে। তারা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা। সহকারী পরিদর্শক, হিসাব রক্ষক এবং ক্যাশিয়ার এগুলো হচ্ছে ডিফারেন্ট কিছু পদ রয়েছে। এর মধ্যে হিসাব রক্ষক এবং ক্যাশিয়ার পদে কিন্তু মাত্র 1 জন করে নিয়োগ দেওয়া হবে। সর্বমোট 85 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি এই 6টা পদের মধ্যে মাত্র একটা পদে আবেদন করতে পারবেন। আপনার বয়স কত হতে হবে? 1 সেপ্টেম্বর 2025 এই তারিখে আপনার বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। সো আমরা এখানে দেখছি যে আপনার সর্বোচ্চ বয়স হবে 32 বছর। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অর্থাৎ যারা দুদকে ইতোমধ্যে নিয়োগপ্রাপ্ত আছেন, এখানে যারা ইতোমধ্যে নিয়োগপ্রাপ্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবেদনের সময় অবশ্যই উল্লেখ করে দিতে হবে, এটা বাধ্যতামূলক। এবং যারা মৌখিক পরীক্ষা পর্যন্ত যাবেন অর্থাৎ ভাইবার আগে কিন্তু অবশ্যই আপনাকে এনওসি নিতে হবে অর্থাৎ অনাপত্তি পত্র নিতে হবে প্রতিষ্ঠান থেকে। পরীক্ষার ফি গুলো 4 সহ 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ক্রমিক, অর্থাৎ 1 নম্বরে আছে এডি, 2 নম্বরে আছে ডিএডি, 3 নম্বরে আছে কোর্ট পরিদর্শক। এই তিনটার ক্ষেত্রে 223 টাকা ফি। 4 এবং 5 নম্বর ক্রমিক অর্থাৎ সহকারী পরিদর্শক এবং হিসাব রক্ষকের ক্ষেত্রে 168 টাকা এবং 6 নং ক্রমিক অর্থাৎ ক্যাশিয়ার পদে এখানে 112 টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন শুরু কবে? আবেদন শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর 2025 অর্থাৎ আজ থেকে 5 দিন পর 15 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে শুরু হবে। আর শেষ হবে কখন? 5ই অক্টোবর অর্থাৎ
খুব বেশি সময় কিন্তু দেওয়া হয়নি, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অর্থাৎ 20 দিনের মধ্যে কিন্তু আপনার আবেদন করতে হবে। আপনার 20 দিন ওয়েট করার দরকার নেই, আপনি এক সপ্তাহের মধ্যে এই ফর্মালিটি গুলো আশা করি শেষ করে ফেলবেন। পরীক্ষার ধাপগুলো কি রকম হয়? সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক এর ক্ষেত্রে সাধারণত 5টি ধাপে পরীক্ষা হয়। আপনি যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই জানতে পারবেন যে আমার মনে হয় দুদকেই একমাত্র সবচেয়ে বড় স্টেপ ফলো করা হয়। সেটা কি? যে 5টা ধাপ আপনাকে পূরণ করতে হবে। একটা মজার ব্যাপার হচ্ছে দুদকের চাকরির যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু খুব দ্রুত রেজাল্ট দিয়ে থাকে এবং দুদক নিজেই নিয়োগ দিয়ে থাকে। প্রথমে একটা ছোট্ট বিষয়ে আপনাদেরকে আমি একটু কনফার্ম করতে চাই। নিয়োগ বিজ্ঞপ্তির একদম প্রথমে উপরের দিকে লেখা থাকে অস্থায়ী ভিত্তিতে। এই পদগুলো শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য নামের পাশে বর্ণিত জাতীয় বেতন স্কেল 2015 এর ব্যতিক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। অস্থায়ী ভিত্তিতে যখন শব্দটা শুনে সবাই একটু ভয় পায় যে এই চাকরি তো টেম্পোরারি। বাংলাদেশের যত চাকরি আছে সবগুলো কিন্তু অস্থায়ী ভিত্তিতে স্থায়ী কর্মকর্তাগুলোকে নিয়োগ দেওয়া হয়। তারা কিভাবে স্থায়ী হয়? যেমন সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক 2 বছর পর বিভাগীয় পরীক্ষা অথবা এটাকে মূলত বলা হয় কনফার্মেশন এক্সাম। এই কনফার্মেশন এক্সাম বা স্থায়ীকরণ পরীক্ষার মাধ্যমে কিন্তু একটা কর্মী 2 বছর পর স্থায়ী হয়ে থাকে। এটা দুর্নীতি দমন কমিশন বিধিমালা অর্থাৎ কর্মচারী বিধিমালা যে 2008 আছে সেখানে কিন্তু বলা আছে। আমরা দেখব এখন এডি এবং ডিএডি তাছাড়া হচ্ছে কোর্ট পরিদর্শকের ক্ষেত্রে কোন ধরনের প্রসেস ফলো করা হয়, পরীক্ষার ধাপ কয়টা। মোট 5টা ধাপে প্রার্থী বাছাই করা হয়। তার মধ্যে মার্কস হচ্ছে 450 মার্কস। কিভাবে হলো সেটা? এমসিকিউ অর্থাৎ একটা প্রিলিমিনারি এক্সাম হবে এমসিকিউ টাইপের, সেটা 100 নম্বরের। চমৎকার ভাবে হয়তো বা আপনি সকালবেলা পরীক্ষা দিবেন, সন্ধ্যার সময় রেজাল্ট পেয়েও যেতে পারে যদি আমাদের মতো সেই আগের মতো নিয়োগ দেওয়া হয়। যদিও করোনার কারণে আমরা 2 বছর পরে আমাদেরকে জয়েন করতে হয়েছে, যেটা 2020 সালে আমরা জয়েন করার কথা, কিন্তু করোনার জন্য বিভিন্ন কিছু পিছিয়ে গিয়ে আমরা 2022 সালে জুনে জয়েন করেছি। প্রিলিমিনারির পর যারা উত্তীর্ণ হবে তাদের ক্ষেত্রে একটা লিখিত পরীক্ষা হবে, সেটা কিন্তু 1 থেকে 3 ক্রমিক পর্যন্ত। দেখেন আমি পাশে লিখে দিয়েছি যে এমসিকিউ যে পরীক্ষায় 1 থেকে 6 ক্রমিক। এখানে যে 6টা পদ রয়েছে এডি, ডিএডি, কোর্ট পরিদর্শক, সহকারী পরিদর্শক, হিসাবরক্ষক এবং ক্যাশিয়ার, এই 6টা পদের ক্ষেত্রে কিন্তু এমসিকিউ পরীক্ষা মাস্ট। কিন্তু 1 থেকে 3 ক্রমিক পর্যন্ত লিখিত পরীক্ষা হবে। 1 থেকে 3 ক্রমিক কারা? এডি, ডিএডি এবং কোর্ট পরিদর্শক। তাদের লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের। লিখিত পরীক্ষার মধ্যে কি কি থাকবে, কোন টপিকগুলো পড়বেন সেগুলো আমরা কিন্তু জানব। তারপর একটা জিনিস, সেটা হচ্ছে কম্পিউটার লিখিত 50 নম্বর। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, অনেক পরীক্ষা আছে লিখিত পরীক্ষা দেওয়ার পর 6 মাস বসে থাকেন। এটা এমন হইতে পারে 6 ঘন্টার বা 12 ঘন্টা বা 24 ঘন্টা বা 2 দিনের মধ্যে আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যেতে পারেন যদি আগের ধারাবাহিকতা থাকে। দুদকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এবং এই নিয়োগ প্রক্রিয়াটা বাংলাদেশের সবচেয়ে ফেয়ার একটা নিয়োগ, সবচেয়ে ফেয়ার একটা নিয়োগ। কারণ যদি এই ফেয়ার নিয়োগ না হতো সাধারণ ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে পারতো না। আপনি একটু অবাকই হবেন যে এখানে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, মানে 80% স্টুডেন্টসরা হচ্ছে এখানে বিগত বছরগুলোতে চান্স পেয়েছে এবং এত সুন্দর করে ক্রিমগুলো বাছাই করে নেওয়া হয়, আপনি অবাক হয়ে যাবেন। যাই হোক, এখানে কম্পিউটার লিখিত পরীক্ষাটা কেন হয়? কারণ আপনাকে অবশ্যই কিন্তু কম্পিউটার স্কিল থাকতে হবে। কারণ ইনকোয়ারি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আপনাকে নিজেই রিপোর্ট লিখতে হবে, আপনাকে অনুসন্ধান রিপোর্ট লিখতে হবে, তদন্ত রিপোর্ট লিখতে হবে, অর্থাৎ আপনার কিন্তু রাইটিং স্কিল খুবই দুর্দান্ত হতে হবে। সো
যারা মনে করছেন যে এই চাকরিতে আপনি আসতে চান, অবশ্যই কিন্তু বাংলা লেখা শুরু করেন। বাংলা কি বিজয় কিবোর্ডে লিখতে শুরু করেন। আপনার জন্য অবশ্যই 10 মার্কস নিশ্চিত হয়ে যাবে, কারণ এই কম্পিউটার লিখিতর মধ্যে এবং কম্পিউটার ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সামের মধ্যে কিন্তু বাংলা টাইপ হয়, ইংরেজি টাইপ হয়, তারপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য দেওয়া হয়, আপনার এক্সেলের কিছু টুকটাক যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ সিম্পল কিছু ইকুয়েশন, এই জিনিসগুলো কিন্তু কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সামের মধ্যে হয়। এবং এই যে ধাপগুলো, প্রিলির পরে হচ্ছে 200 মার্কের রিটেন পরীক্ষা হবে, রিটেন পাস করলে কম্পিউটার লিখিত পরীক্ষা হবে, এখান থেকেও কিছু বাদ যেতে পারে। তারপরে কম্পিউটার লিখিততে যারা টিকবে তারা কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবে 50 মার্কের, এবং মৌখিক পরীক্ষা হবে 50 মার্কের। এই মৌখিক পরীক্ষা শেষ মানে আপনার চাকরি নিশ্চিত সেটা কিন্তু বলা যাবে না। আপনার 2 থেকে 3 ধাপের একটা ভেরিফিকেশন হবে, এবং আপনি যদি মনে করেন যে আপনার মধ্যে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আপনার নামে কোনো মামলা মোকদ্দমা নেই, আপনি ফ্রেশ ব্লাড, ইনশাআল্লাহ যোগ্য প্রার্থী কিন্তু এখানে চলে আসবে। পরীক্ষার পদ্ধতি ভিন্ন কোন জায়গায় আপনি যদি দেখেন, 4 থেকে 6 নং ক্রমিকে, 4 থেকে 6 নং ক্রমিক কিন্তু 2টা পোস্ট ছিল, তাই তো? না, 3টা পোস্ট, সহকারী পরিদর্শক, হিসাব রক্ষক এবং ক্যাশিয়ার। আমরা বলেছি যে যারা 1 থেকে 3 নম্বর ক্রমিকে যারা পরীক্ষা দিবেন তাদের কিন্তু 300 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। 200 নম্বরের যে পরীক্ষাটা সেটা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী, হচ্ছে 100 মার্ক। 100 মার্কের ক্ষেত্রেও আপনার আবার 2টা ভাগ আছে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী 100 মার্কের মধ্যে 2টা ভাগ রয়েছে। একটা হচ্ছে রচনামূলক অর্থাৎ রিটেন প্রশ্ন লিখতে হবে। রিটেন প্রশ্ন লিখতে হবে, কি প্রশ্নগুলো আসবে? ধরেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমানের অর্থনীতি, বাংলাদেশের বর্তমান জিডিপি, বাংলাদেশের এই যে রেমিটেন্স আসলে কি ধরনের পরিবর্তন হয়, সমসাময়িক। বিশেষ করে আপনি যদি পেপার কাটিং এর মধ্যে সম্পাদকীয়গুলো পড়েন তাহলে আপনার নলেজ অনেক বেশি বেড়ে যাবে, এবং এই কোশ্চেনগুলো আপনি কিন্তু অ্যানসার করতে পারবেন। অন্যান্য পরীক্ষাগুলোর মধ্যে যেরকম সমসাময়িক মানে মুখস্থ বিদ্যার যে কোশ্চেনগুলো আসে এগুলো কিন্তু খুব কম। তবে এখানে দেখেন রিটেনের মধ্যে নৈর্ব্যক্তিক আছে, সেটা আবার কি রকম? রিটেনের নৈর্ব্যক্তিকের কথা যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশ বিষয়াবলীতে 20টা এমসিকিউ থাকবে, আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে 20টা এমসিকিউ থাকবে, 40টা কোশ্চেন। 1 মার্কস করে যদি হয় তাহলে 40 মার্কস। এটাই কিন্তু আপনার মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করবে, এবং এই মার্কস গুলো আপনার সারা জীবন কাজে লাগবে, আপনার পিআরএল এ যাওয়ার পর্যন্ত কাজে লাগবে, মানে অবসরে যাওয়ার আগ পর্যন্ত এই মার্কস গুলো কাজে লাগবে। কিভাবে? কারণ এটা দিয়ে আপনার গ্রেডেশন লিস্ট হবে, আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখানে যদি 20 জন এডি নেয়, 20 জন এডির কিন্তু মেধাক্রম আছে, এই মেধাক্রম অনুযায়ী সে প্রমোশন পাবে, মেধাক্রম অনুযায়ী সে ভবিষ্যৎ তার নির্ধারিত হয়ে যাবে। আচ্ছা, তাহলে 100 মার্কের কথা বললাম আমরা। 100 মার্ক কিভাবে হয়েছে? 100 মার্ক হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। তারপর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর রচনামূলক এবং নৈর্ব্যক্তিক 2টা অংশ থাকে। তারপরে হচ্ছে চলতি ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলাদেশে কি কি ঘটতেছে, সমসাময়িক যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে 100 মার্কের একটা কোশ্চেন হবে, যার মধ্যে রচনামূলক 50 মার্ক এবং নৈর্ব্যক্তিক হচ্ছে 50 মার্ক। কোশ্চেন প্যাটার্ন কি হবে, কোশ্চেনে কি থাকবে সেটা কিন্তু আমি বলে দেব। কম্পিউটারের ক্ষেত্রে যেটা হয়, কম্পিউটারে একটা রিটেন এক্সাম হয়। রিটেন এক্সামগুলোতে কি হবে, যে ওয়ার্ড ফাইলে আসলে কি কি কাজ হয়, ওয়ার্ড ফাইলে কি কি অপশন আছে, এক্সেলে কি কি ধরনের কাজ হয়, প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো এটা আবার লিখিত লিখতে হবে। ধরেন আপনাকে বলা হলো যে সেন্টার অ্যালাইনমেন্ট কি, এই যে এই পাশে যেটা আছে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা লেফট অ্যালাইনমেন্ট। এই যে এই জিনিসটা আছে মাঝে এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট।
আবার যদি সবগুলো সমান থাকতো তাহলে সেটা হচ্ছে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। এই জিনিসগুলো অর্থাৎ আপনি যদি একটু এক্সেল ওয়ার্ড ফাইল এগুলো একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু পারবেন। তারপরে এই কম্পিউটারে আবার প্র্যাকটিক্যাল একটা এক্সাম আছে যেটা কোনো জায়গায় হয়তো বা হয় না। কম্পিউটার রিটেন, কম্পিউটার প্র্যাকটিক্যাল এটা বেশিরভাগ জায়গায় কিন্তু হয় না, কিন্তু দুদকে হয়। এই প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে কি হয়, আপনার 10 মার্কের বাংলা একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ আপনি নিজে নিজে লিখবেন না, প্রশ্নই থাকবে যে এই প্যারাগ্রাফটা এটা লিখো। ইংরেজিতে একটা প্যারাগ্রাফ থাকবে, এটা আপনার টাইপ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু টাইপের কাজ। 10 নম্বর চলে গেল বাংলা টাইপিং এ, 10 মার্ক চলে গেল ইংরেজি টাইপিং এ। তারপর 10 মার্কস হবে একটা প্রেজেন্টেশন, 10 মার্কস থাকবে হচ্ছে আপনার একটা এক্সেলের হয়তো একটা ম্যাথ দিয়ে দিবে, একটা ছোট সিম্পল একটা ক্যালকুলেশন দিয়ে দিবে, আপনাকে ছক তৈরি করে ক্যালকুলেশন করতে হবে 10 10 কিভাবে আপনি যোগ করবেন। ওকে, এটা সিম্পল জিনিস। আপনি হচ্ছে ইউটিউবে যদি এক্সেল সম্পর্কিত একটা লেকচার দেখেন 1 ঘন্টার, তাহলেই কিন্তু এনাফ। এই 100 নম্বরের যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু 2 ঘন্টা সময় নির্ধারিত হবে এবং প্রত্যেকটা এক্সামের জন্য এই 50% মার্কস পেতে হবে। 50% মার্কস পেতে হবে লিখিতর ক্ষেত্রে। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু ধরাবাঁধা নিয়ম নেই। 100 কোশ্চেনের মধ্যে অনেকে 80ও পেতে পারে, 85ও পেতে পারে। কারণ কোশ্চেন প্যাটার্নগুলো কি রকম হবে, আপনার জব সলিউশনের যে কোশ্চেনগুলো আছে বেশিরভাগই ওই ধরনের কোশ্চেন আসে। ম্যাথটা একটু কম থাকে, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান কম্পিউটার থেকেও কম থাকে। অর্থাৎ গণিত এবং বিজ্ঞান কম্পিউটার থেকে একটু অল্প থাকবে। সবচেয়ে বেশি থাকবে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। এই 4টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোতে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আপনারা যদি এমসিকিউর কথা চিন্তা করেন তাহলে বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য, বাংলা ব্যাকরণের যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলো অবশ্যই আপনাকে টাচ করতে হবে। তারপরে হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে যারা নবম দশম শ্রেণীর বইকে একদম বাইবেল হিসেবে ধরেন ওটা কিন্তু পড়তে পারেন, ওটা খুবই উপকারী একটা বই এবং এখান থেকে কিন্তু আপনি বেশ কিছু কমন পাওয়ার সম্ভাবনা আছে বাংলার ক্ষেত্রে আমি বলছি। আর বাংলার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন যে আগে যে জিনিসগুলো আপনারা মুখস্থ করতেন সেই জিনিসগুলো হয়তো বা প্রেক্ষাপট বিবেচনায় এখন মুখস্থ নাও করতে পারে। সো নিজের কমন সেন্স ইউজ করবেন যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আর আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারের মধ্যে বিগত বছরের প্রশ্নগুলো দিয়ে দিব, এখানে যে সার্কুলারটা আছে সেটা দিয়ে দিব, কোশ্চেন প্যাটার্ন কি রকম হয় ওই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দিব যাতে বুঝতে সহজ হয়। আর আপনারা যদি চান তাহলে আরো বেশ কিছু এখানে আপনার এডি আছেন, সহকারী পরিচালক আছেন যারা হচ্ছে এরকম ক্লাস নিতে ইচ্ছুক। আপনাদেরকে হয়তোবা ওনারা ডিটেইলস আপনাদেরকে বুঝিয়ে এখানে হয়তোবা ক্লাস নেবেন, আপনাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে হয়তোবা সেটা থাকতে পারে। তারপরে ইংরেজির ক্ষেত্রে এখানে কিন্তু আপনার কোনো ধরনের লিটারেচার আসে না, ইংলিশ লিটারেচার আসে না। আপনি যেটা করতে হবে যে ভোকাবুলারি যেটা আছে, ভোকাবুলারি, তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, তারপর হচ্ছে ন্যারেশন, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, ট্রান্সফরমেশন, পার্টস অফ স্পিচ, এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়বেন, যেগুলো একদম কমন টপিক কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। প্রত্যেকটা মানে ইংরেজির ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিগত বছরের নিয়োগ পরীক্ষাগুলোতে যা যা আসে আপনি কিন্তু ওই যে 1990 সালে যে প্রশ্ন এসেছে এগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই, এগুলো পরে মাথা হ্যাং করার দরকার নাই। আপনি টার্গেট করেন লাস্ট 5 বছরে কি হয়েছে, কারণ লাস্ট 5 বছরে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেই ধাঁচে কিন্তু প্রশ্ন আসবে। এখানে কিন্তু ম্যাথমেটিক্স এর উপর আপনার খুব বেশি জোর দিতে হচ্ছে না, তবে কিন্তু সাধারণ যে ম্যাথগুলো আছে যেগুলো হচ্ছে ধরেন জব সলিউশনের মধ্যে পাওয়া যায়, পিএসসির বিভিন্ন এক্সামগুলোতে এই ম্যাথগুলো এসেছে, এরকম ম্যাথগুলো যেগুলো আপনি স্বপ্নের স্কুলের গণিত অংশও পাবেন। ইংরেজি অংশে যদি স্বপ্নের স্কুলের যে ইংলিশ কোর্সটা আছে সেটা যদি কমপ্লিট করেন আমার মনে হয় না আর কিছু লাগবে, কারণ এখানে সব কিছু আছে।
তারপরে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে 1947 থেকে বর্তমান পর্যন্ত যত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, মুক্তিযুদ্ধ, সংবিধান, আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি যে মানে বিতর্ক হবে এরকম কোনো প্রশ্ন এখানে না আসার সম্ভাবনা বেশি। সো আপনি যে জিনিসগুলো কখনোই চেঞ্জ হবে না, 2 দিন পর পর চেঞ্জ হয় না, এরকম অ্যাবস্ট্রাক্ট মানে কনস্ট্যান্ট জিনিসপত্রগুলোই আসবে দেখবেন গুরুত্বপূর্ণ। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল, এই ধরনের প্রশ্ন তার পরিবর্তন হবে না। সংবিধানের 102 ধারায় কি আছে, রিড করতে হয় কোন ধারায়, এটা ধারা না, সংবিধানের অনুচ্ছেদ বলা হয়, সংবিধানের ক্ষেত্রে বলা হয় অনুচ্ছেদ, আইনের ক্ষেত্রে বলা হয় ধারা, তারপর বিধির ক্ষেত্রে বলা হয়, বিধিমালার ক্ষেত্রে বলা হয় বিধি, যেটাকে ইংরেজিতে বলা হয় রুলস। সো আইনের ক্ষেত্রে যে ধারা আমরা বলি এটা ইংরেজিতে বলা হয় সেকশন, আর সংবিধানে যেটা অনুচ্ছেদ বলি সেটা ইংরেজিতে বলা হয় আর্টিকেল। গণিতের ক্ষেত্রে খুব বেশি অ্যাডভান্স কোনো ম্যাথ করার দরকার নাই, সাধারণত শতকরা, সুদ কষা, আপনার ঐকিক নিয়মের অঙ্ক, জ্যামিতির হচ্ছে একদম বেসিক যে জিনিসগুলো, অর্থাৎ আপনাকে আমি সাজেস্ট করব সেটা হচ্ছে জব সলিউশন থেকে, অর্থাৎ বিগত 5 বছরের মধ্যে যেই ম্যাথগুলো এসেছে, বিসিএস এর ম্যাথ মানে খুব অ্যাডভান্স লেভেলের যেগুলো ওগুলোও দরকার নেই, পিএসসি এর ম্যাথগুলো আপাতত আপনারা সলভ করেন এবং জব সলিউশনটা বারবার রিভিশন দেন, জব সলিউশনটা বারবার রিভিশন দেন। আমি বারবার বিভিন্ন জায়গায় বলি যে কখনই আপনি একাধিক সিরিজের বই কেনার দরকার নাই, একটা সিরিজ পড়েন এবং ভালো মানের কিছু বই সংগ্রহ করেন, ওই বইগুলো বারবার রিভিশন দেন। একটা প্রশ্নের উপরে যেটা আপনি পারেন না সেটার উপরে যাতে 5-6টা দাগ পড়ে অন্তত, যে আপনি যে রিভিশন দিচ্ছেন এটা মনের ভিতরে গেঁথে ফেলার জন্য, সেই জিনিসগুলো যাতে থাকে। সাধারণ জ্ঞান নিয়ে আমরা আলোচনা করলাম। বিজ্ঞান এবং কম্পিউটার, বিজ্ঞান এবং কম্পিউটারের মধ্যে একদম বেসিক যে জিনিসগুলো, বিজ্ঞান এবং কম্পিউটারের মধ্যে একদম বেসিক যে জিনিসগুলো, আমার ইউটিউব চ্যানেলে দেখবেন আপনি বিজ্ঞানের 5টার মতো ভিডিও আছে, এই 5টার মধ্যে 500 থেকে 600 কোশ্চেন আছে। এটা যদি আপনি বারবার শুনেন ইনশাআল্লাহ আপনার এখান থেকেই কমন পাবেন। সো আপনারা লেগে থাকেন, বিগত বছরের প্রশ্নগুলো বেশি বেশি করে পড়েন। এই 100 এমসিকিউর মধ্যে আপনার যদি বিগত বছরের ধরে নেন যে 70টা প্রশ্ন কমন আসবে, আর বাকি যে 30টা কোশ্চেন এটাই হবে আপনার জন্য একটা চ্যালেঞ্জিং। যারা হচ্ছে এই জিনিসগুলোতে কভার করতে পারবে, সময় একটু বেশি দিতে পারবে, বেশি বেশি রিভিশন দিয়ে কনফিউশন দূর করতে পারবে, তারাই দেখবেন যে টিকে যাবে। আপনার ধরে নিতে হবে 100 থেকে 80-র উপরে পেতে হবে। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, যাদের কাছে মনে হয় যে এটা আপনার জন্য একটা স্বপ্নের চাকরি, তারা এটাকে মিশন হিসেবে নিতে হবে। আপনার নিজের ভিতরে দুর্বলতা কি আছে সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। শর্টকাট না, শর্টকাট না, কারণ আপনার এখানে যে রিটেন পার্টটা আছে, অর্থাৎ 200 মার্কের যে রিটেন পার্ট আছে, তারপর হচ্ছে 100 মার্কের যে কম্পিউটার রিটেন আছে, অর্থাৎ 300 মার্কের রিটেনের জন্য কিন্তু আপনার স্পেসিফিক প্রিপারেশন নিতে হবে। আমরা দেখেছি 200 মার্কের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি। আপনারা হয়তোবা মানে একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে দুদক কেন শুধুমাত্র বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির উপরে পরীক্ষা নেয় লিখিত। এর অনেক কারণ আছে। এর কারণটা কি, আপনি যখন বাংলাদেশের সমসাময়িক জিনিসপত্র জানবেন, আন্তর্জাতিক সমসাময়িক জিনিসপত্র জানবেন, তখনই কিন্তু আপনার যে অনুসন্ধান কাজ, তদন্তের কাজ, অর্থাৎ বাংলাদেশের নলেজটা আপনার মধ্যে চলে আসবে। দুদকে আপনার ম্যাথ দরকার নাই, আপনি অনুসন্ধান তদন্তের ক্ষেত্রে কোনো ধরনের গণিত দরকার নেই, সিম্পল গণিত যেটা আমাদের বেসিক, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা সবাই পারি। সো এই জিনিসগুলো যাতে আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগে। আর কম্পিউটারের উপরে জোর দেওয়া হয় কারণ প্রত্যেকটা রিপোর্ট আমাদের নিজেদেরকে টাইপ করতে হয়, তদন্ত রিপোর্ট টাইপ করতে হয়, আর কম্পিউটারের স্কিল লাগে, বাংলা ইংরেজি দুইটাই টাইপ করতে হয়। এজন্যই কম্পিউটারের অংশে 100 মার্ক রাখা হয়েছে। একটা হচ্ছে কম্পিউটারের লিখিত 50 মার্ক, আর একটা হচ্ছে কম্পিউটারের
প্র্যাকটিক্যাল 50 মার্ক। লিখিত তো আমরা বলেছি যে সিম্পল কিছু কোশ্চেন আসবে, অনেক অ্যাব্রিভিয়েশন আসতে পারে কম্পিউটারের, তারপর হচ্ছে কম্পিউটার সম্পর্কিত যে সাধারণ জ্ঞান, আমরা এগুলো নিয়ে বিস্তারিত একটা ক্লাস দিব। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যেটা হয়, প্র্যাকটিক্যালে আমি বলেছি যে মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ বাংলার ক্ষেত্রে 10 মার্কস, ইংরেজির ক্ষেত্রে 10 মার্কস। বাংলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার বিজয়টা প্রেফারেবল, অথবা নিকোষ আপনি টাইপ করাটা শিখে নিতে পারেন। টাইপ করাটা খুবই সিম্পল, আপনি জাস্ট একটা কিবোর্ড ডাউনলোড করে নেবেন, বাংলা কিবোর্ড ডাউনলোড করে নেবেন, যে যে অক্ষরগুলো আছে প্রথমে যেটা করবেন একটা প্রিন্ট দিবেন, পুরো কিবোর্ডটা একটা প্রিন্ট দিবেন, এবং কোন জায়গায় কোন অক্ষরটা আছে সেই জিনিসটা কিন্তু প্রথমে আপনি মুখস্থ করার চেষ্টা করবেন, তারপর এই 8 আঙ্গুল বসিয়ে চেষ্টা করবেন যে টাইপ করার জন্য। এই জিনিসটা যখন আপনি করবেন তখন কিন্তু পরীক্ষার হলে যখন প্র্যাকটিক্যাল এক্সামগুলো হবে সেই জিনিসগুলোতে আপনি এগিয়ে থাকবেন। আমি আবারও রিপিট করছি যে এই রিটেনের মার্কস অর্থাৎ 200 মার্কের রিটেন, 100 মার্কের কম্পিউটার, 300 মার্ক, 50 মার্ক হচ্ছে ভাইবা। এই 350 মার্ক আপনার জীবনের গতি পরিবর্তন করে দিতে পারে। এই 350 মার্ক কাউন্ট হবে এবং সারা জীবন আপনার গ্রেডেশনে কাজে লাগবে। সো এটা দিয়ে আপনার কিন্তু মেরিট লিস্ট হবে। সো বি কেয়ারফুল। আর আমরা বিগত বছরগুলোতে দেখেছি, আমরা যখন 133 জন জয়েন করলাম, এই 133 জনের মধ্যে 50 ঊর্ধ্ব অর্থাৎ 50-এরও বেশি যারা আপনার পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিসিএস এর আপনার টপ যে ক্যাডারগুলো আছে, ফরেন ক্যাডার, তারপর হচ্ছে অ্যাডমিন ক্যাডার, কাস্টমস, ট্যাক্স, মানে টপ যেই 4-5টা ক্যাডার আছে, পুলিশ সহ আপনার 5টা ক্যাডারের মধ্যে আমাদের প্রায় 133 জন থেকে 50 জন উধাও হয়ে গেছে। সো ওই সময়টা এরকম একটা ছিল যে মোটামুটি যারা মেধাবী ছিল এবং অনেকদিন ধরে জমে ছিল বা বিভিন্ন প্রস্তুতির ক্ষেত্রে সব জায়গায় হচ্ছিল, তারাই কিন্তু এখানে এসেছে। সো কম্পিটিশনটা কিন্তু খুবই হাই। এখন 20টা এডি পদ আছে, হয়তোবা অ্যাপ্লিকেশন করবে ধরেন 1.5 লাখ, 50টা ডিএডি পদ আছে, এই যে 1 লাখের উপরে মনে করেন আবেদন করবে। সো আপনি কি ওই 1 লাখের মধ্যে থাকতে পারবেন? ওই কনফিডেন্সটা গ্রো করতে হবে যে আমি থাকবো ওই 1 লাখের মধ্যে। সেইভাবে প্রিপারেশন নিব, এবং আজকে থেকেই আপনার প্রিপারেশনটা শুরু হবে, এবং পরীক্ষার আগ পর্যন্ত আপনি কিন্তু রিটেনের জন্য এক্সট্রা কোনো সময় পাবেন না। রিটেনের জন্য আপনি এক্সট্রা কোনো সময় পাবেন না, কারণ আপনি এমসিকিউ পরীক্ষা দিবেন, দেখবেন 7 দিন পর আপনার হচ্ছে 200 মার্কের রিটেন। 200 মার্কের রিটেন পরীক্ষা দিয়ে আপনি বাসায় যাওয়ার আগে দেখবেন যে আপনার রেজাল্ট অনলাইনে চলে আসছে। কি হইলো? আপনি টিকছেন। এখন কি করতে হবে? কম্পিউটার রিটেন 50 মার্কের, সময় কি 3 দিন, সময় কত? 5 দিন। তখন আপনার কি হবে? সো এখন থেকে কিন্তু ওই জিনিসগুলো প্রিপারেশন নিতে হবে। আমি যে জিনিসগুলো বললাম এটা সম্পর্কিত, অর্থাৎ কোন ধরনের প্রশ্ন আসে, কোন প্রশ্ন নিয়ে আপনি হচ্ছে প্রিপেয়ার্ড থাকবেন, সামনের রিটেনগুলোতে মানে কোন ধরনের টপিকের উপরে জোর দিবেন। যদি মনে হয় যে আরো ডিটেইলস আপনাদের একটু দরকার, তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আমরা হচ্ছে এই নিয়োগটার ক্ষেত্রে একটা পিডিএফ সাজেশন আমাদের swapnarschool.com ওয়েবসাইটে দিয়ে দিব। আপনারা যদি চান, দেখে ভালো লাগে, তাহলে আপনারা সেগুলো পড়তে পারেন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।